তোমাদেরকে অনলাইনটা আছে তিনি আচ্ছা ইলেকট্রন আসক্তি ক্লোরিন ওটার উত্তর লিখে দিয়েছিলাম আচ্ছা গত ক্লাসে যেটা বলছিলাম এই ক্লোরিন আর ক্লোরিনের যে ব্যতিক্রমধর্মিতা এটা আমাদের 19 নম্বরেও আছে এই যে ক্লোরিনের ইলেকট্রন শক্তি ক্লোরিন অপেক্ষা বেশি কেন 19 নম্বর প্রশ্নে আছে ওই যে গ্রাফটার যে ব্যতিক্রমী আচরণ এটা আমাদের 19 নম্বরে আছে এই তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশটা না তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ আজকে আমাদের এটা শেষ হয়ে যাবে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ আর আজকে আমরা এই তৃতীয় অংশে চলে যাব এবং চতুর্থ আর পঞ্চম অংশের নোট দিয়ে দেব যাওয়ার সময় নোট নিয়ে যাবে চতুর্থ আর পঞ্চম অংশের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ দেখো প্রথমে 1 নম্বরে আছে মৌলসমূহের পর্যাবৃত ধর্ম শিক্ষিত না তারপর পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ পড়ছি তারপর 3 মৌলের পারমাণবিক ব্যাসার্ধ পর্যাবৃত ধর্ম পারবে 4 আয়নীকরণ শক্তি পড়ছি তারপর 5 নিষ্ক্রিয়ের সময়ের আয়নীকরণ শক্তি বেশি কেন কারণ এদের যেহেতু অষ্টকপূর্ণ ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে তারপর 6 ইলেকট্রন আসক্তি যেটা গত ক্লাসে পড়ছি ইলেকট্রন আসক্তি কীভাবে পরিবর্তিত হয় একই গ্রুপে আর একই পর্যায়ে আজকে 7 ইলেকট্রোনেগেটিভিটি আজকে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা 7 নাম্বার দেখো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি দেখো এটা কিভাবে লিখবে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই এটা কিভাবে আমরা শিখব প্রথমত এই 2 ধরনের যৌগ নিচ্ছে একটা সমযোজী যৌগ হাইড্রোজেন ক্লোরাইড আর একটা নিচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমরা অবশ্য যখন পঞ্চম অংশ পড়াবো সেখানে রাসায়নিক বন্ধন সম্পর্কে বিস্তারিত আসবে এই হাইড্রোজেন ক্লোরাইড কিভাবে গঠিত হয় দেখো হাইড্রোজেনের সর্বশেষ সেলে একটা ইলেকট্রন আর ক্লোরিনের সর্বশেষ সেলে 7টা ইলেকট্রন 7টা যেহেতু এরা অধাতু এরা তো ইলেকট্রন দান করতে পারে না এরা ইলেকট্রন শেয়ার করে এইভাবে ইলেকট্রন শেয়ার করে এই ইলেকট্রন শেয়ার করছে এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনটা গঠিত হয় সুতরাং এই বন্ধনটার নাম হচ্ছে সমযোজী বন্ধন কিন্তু যখন সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামেরও কিন্তু সর্বশেষ সেলে একটা ইলেকট্রন আর ক্লোরিনের সর্বশেষ সেলে তোমার 7টা ইলেকট্রন সোডিয়াম একটা ইলেকট্রন দান করে সোডিয়াম আয়নে পরিণত হয় আর ক্লোরাইড ওই ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হবে নেগেটিভ আয়নে পরিণত হয় এখন এই যেহেতু এখানে ইলেকট্রন দান হয় ইলেকট্রন দান করলে এটা প্লাস আর এটা ইলেকট্রন গ্রহণ করে সেজন্য এটা কি মাইনাস ইলেকট্রন গ্রহণ করলে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা ইলেকট্রন দান করে বলে দান করলে ফুল প্লাস এটা গ্রহণ করে তাই মাইনাস প্লাস আর মাইনাসের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণের বলে যে বন্ধন এটার নাম হচ্ছে আয়নিক বন্ধন এটা হচ্ছে আয়নিক বন্ধন এই বিষয়গুলো আমরা বিস্তারিত পড়ব যখন পঞ্চম অংশ পড়াবো রাসায়নিক বন্ধন সেখানে আসবে আর এটা হচ্ছে কি সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয় বলে এটা সমযোজী আর এটা ইলেকট্রন আদান প্রদানের ফলে হয় বলে এটা আয়নিক এখন এই এখানে হাইড্রোজেনের একটা ক্লোরিনের একটা কি করছে
শেয়ারকৃত ইলেকট্রনগুলোর উপর দুইজনেরই কিন্তু অধিকার আছে, সমান অধিকার। তাই শেয়ারকৃত ইলেকট্রনগুলো দুই নিউক্লিয়াসের মাঝখানে থাকবে। কিন্তু দেখা গেছে যে কিছু মৌল আছে যাদের ইলেকট্রনের প্রতি লোভটা বেশি, যারা ইলেকট্রনগুলোকে অধিক জুড়ে নিজের দিকে আকর্ষণ করে। এই যে ক্লোরিন তার মধ্যে একটা, সে এই বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের দিকে অধিক আকর্ষণ করে, ফলে ইলেকট্রনগুলো একটু ঝুঁকে যায়। কার দিকে? ক্লোরিনের দিকে ঝুঁকে যায়। যেদিকে ইলেকট্রন ঝুঁকে যায় সেদিকে আংশিক ঋণাত্মক, আর যে দিক থেকে ইলেকট্রন চলে যায় সেদিকে আংশিক ধনাত্মক। যদি ইলেকট্রন সম্পূর্ণ দান করে তাহলে সম্পূর্ণ প্লাস, ইলেকট্রন সম্পূর্ণ গ্রহণ করলে সম্পূর্ণ মাইনাস, ফুল প্লাস ফুল মাইনাস। কিন্তু এটা হচ্ছে কি আংশিক, আংশিক বোঝাতে ডেল্টা চিহ্নটা ব্যবহার করা হয়। ত্যাগ করলে ডেল্টা প্লাস, আর গ্রহণ করলে কি ডেল্টা মাইনাস। গ্রহণ করলে ডেল্টা মাইনাস। এই আংশিক মানে এটা একদম দিয়ে দিচ্ছে না, ইলেকট্রনগুলো আংশিকভাবে কোন দিকে গেছে? ক্লোরিনের দিকে গেছে। সেই আংশিক বোঝানোর জন্য কি ডেল্টা চিহ্নটা আমরা ব্যবহার করি। এই যৌগগুলোকে বলা হয় ফুলার যৌগ। ফুল মানে প্রান্ত, দুই প্রান্তে দুই বিপরীত মেরু সৃষ্টি হচ্ছে, এইগুলি হচ্ছে ফুলার যৌগ। আর ফুলার যৌগগুলোই হচ্ছে তোমার পানিতে দ্রবীভূত হয়, কারণ পানিও যেটা একটা ফোলার যৌগগুলো পানিতে দ্রবীভূত হবে। তো কারা ফোলার হবে সেটার কতগুলো সূত্র আছে, সেগুলো আমরা এখন না, যখন পঞ্চম অংশ পড়াবো সেখানে কিন্তু এগুলো সম্পর্কে বিস্তারিত আসবে। এখানে আমরা পড়তেছি তৈরিয়াত্মকতা। তৈরিয়াত্মকতা কাকে বলে? এই যে সময় যে বন্ধনে আবদ্ধ বন্ধনজোড় ইলেকট্রনকে একটি মৌলের পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে তৈরিয়াত্মকতা বলে। এই যে সময় যে বন্ধনে আবদ্ধ বন্ধনজোড় ইলেকট্রনকে একটি মৌলের পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে তৈরিয়াত্মকতা বলে। ঠিক আছে, এটাই হচ্ছে তৈরিয়াত্মকতা। তবে খেয়াল রাখবে, তৈরিয়াত্মকতা আর ইলেকট্রন আসক্তি কিন্তু এক জিনিস না। ইলেকট্রন আসক্তিটা ছিল এরকম, ক্লোরিনের এই যে 1 মোল পরমাণু, গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল পরমাণু 1 মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে 1 মোল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা ছিল যে ইলেকট্রন আসক্তি। এটা ছিল ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা যেটা দেখছি, এই একটা পরমাণু মনে করে এখানে আছে, সে বাইরের একটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়, বাইরের একটা ইলেকট্রন সাথে যুক্ত হয়ে ঋণাত্মক আয়নে পরিণত হয়। কিন্তু এগুলো তো বাইরের ইলেকট্রন না, এগুলো তাদের নিজস্ব শেয়ারকৃত ইলেকট্রন। তাহলে পার্থক্যটা বুঝছো তো? ইলেকট্রন আসক্তি হচ্ছে বাইরের কোনো ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে ঋণাত্মক আয়নে পরিণত হওয়া, কিন্তু তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ বন্ধনজোড় ইলেকট্রনকে একটি মৌলের পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে তৈরিয়াত্মকতা। ঠিক আছে, একটা হচ্ছে তৈরিয়াত্মকতা আর এটা হচ্ছে কি ইলেকট্রন আসক্তি। এবং একটা বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার একক কি হবে? তৈরিয়াত্মকতার একক হবে না, নেই। তৈরিয়াত্মকতার কিন্তু একক নেই। হ্যাঁ, এটা কিন্তু অবজেক্টিভে আসে যে কোনটির একক নেই। আমরা দেখছি পারমাণবিক ব্যাসার্ধের একক ছিল, আয়নীকরণ বিভবের একক ছিল, ইলেকট্রন আসক্তিরও একক ছিল, কিন্তু তড়িৎ-ঋণাত্মকতার কোনো একক নেই। তৈরিয়াত্মকতা কিন্তু একক নেই। কেন নেই? কারণ এটা একটা তুলনা, কে কার থেকে কত বেশি নিজের দিকে টানতেছে। যে যত বেশি আকর্ষণ করতে পারবে তার তৈরিয়াত্মকতা তত বেশি দেখাবে। দেখ, এই গেল আমাদের তৈরিয়াত্মকতা। তবে আমি তোমাদেরকে বলি না যে ইলেকট্রন আসক্তির মান মুখস্থ করো, আয়নীকরণ বিভবের মান মুখস্থ করো, কিন্তু তৈরিয়াত্মকতার কিছু মান মুখস্থ করতে হবে। দেখো তৈরিয়াত্মকতার কিছু মান কেন মুখস্থ করতে হবে। এই যে এই মানগুলো আমাদের মুখস্থ করতে হবে। হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এবং এগুলো মুখস্থ হয়ে যাবে। দেখো এগুলোর মধ্যে একটা মিল আছে, 1, 1.5, 2, 2.5, 3, 3.5, 4, খুব সুন্দরভাবে একদম কোনো ব্যতিক্রম ছাড়া 0.5 করে বাড়তেছে সবাই, 0.5 করে বাড়ে কোনো ব্যতিক্রম ছাড়া। এখানে কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটে না, শুধু নিষ্ক্রিয় গ্যাস বাদে। নিষ্ক্রিয় গ্যাস বাদে কিন্তু এদের মধ্যে কোনো ব্যতিক্রমী ঘটনা নিষ্ক্রিয় গ্যাস এই যে হিসেবে আসে না। কারণ নিষ্ক্রিয় গ্যাস তো
যৌগই গঠন করে না, সে টানবে কী করে বন্ধনজয়ী ইলেকট্রনকে, ঠিক আছে। তবে একসময় দেখবে নিষ্ক্রিয় গ্যাসের যৌগ পাওয়া যাবে, কিছুদিন পরে দেখবে যে নিষ্ক্রিয় যৌগ গঠন করে। 2.1, তারপর এটাও মুখস্থ রাখতে হবে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন 3, 2.8, 2.5, তারপর সিলিকন, ফসফরাস, সালফার 1.8, 2.1। এটা সাধারণত ফলিং স্কেল বলে থাকি আমরা, এটাকে বিজ্ঞানী ফলিং এটা আবিষ্কার করেছেন, এই স্কেলটা, এটাকে ফলিং স্কেল বলা হয়। বাকিগুলো প্রয়োজন নেই, শুধু এগুলো শিখলেই চলবে। তবে এতগুলো তো মুখস্থ রাখা একটা কঠিন, তাই আমি আরও কমিয়ে দিচ্ছি, যেগুলো অবশ্যই শিখতে হবে। হাইড্রোজেন সবচেয়ে বেশি প্রয়োজনীয়, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সালফার, এইগুলোই সবসময় ব্যবহার হয়। অন্যগুলোর তুলনায় এই 7টা মৌলের পারমাণবিক এই 7টা মৌলের তৈরিয়াত্মকতার মান মুখস্থ রাখতে হবে, বেশি না, মাত্র 7টা। কেন মুখস্থ রাখতে হবে? আমরা যখন পঞ্চম অধ্যায়ে যাব সেখানে পড়ব কারা ফোলার হবে, কোন যৌগগুলো ফোলার হবে। সাধারণত তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য এটা অন্যতম একটা ক্রাইটেরিয়া, কিন্তু তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে বেশি হয় তাহলে যৌগটি ফোলার হওয়ার সম্ভাবনা আছে। যদি 0.5 থেকে কম হয় কোনো দিনও ফোলার হবে না, এবং ওই যৌগটা পানিতে দ্রবীভূত হবে না। যেমন এই যে তোমাকে বললো অ্যামোনিয়া কি পানিতে দ্রবীভূত হয়? তা আমরা পরীক্ষা করে দেখি, অ্যামোনিয়ার ক্ষেত্রে মানটা কত, নাইট্রোজেন হচ্ছে 3, হাইড্রোজেন হচ্ছে 2.1, সমান কত 0.9। তাহলে এই যে 0.9 এটা 0.5 থেকে বেশি না, সুতরাং অ্যামোনিয়া ফোলার, অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হবে। এভাবে আমরা কোন সমযোজী যৌগগুলো, এই যে চিনি, গ্লুকোজ কেন পানিতে দ্রবীভূত হয়, এগুলো ফোলার বলে। কিন্তু কেরোসিন, ডিজেল, পেট্রোল এরা কারা? এরা হচ্ছে হাইড্রোকার্বন। এই যে হাইড্রোকার্বনগুলো দেখো, কার্বন হচ্ছে 2.5, হাইড্রোজেন হচ্ছে কত 2.1, ডিফারেন্স কত 0.4। এই যে যত মোম, কেরোসিন, পেট্রোল, হাইড্রোকার্বন আছে এরা কোনোদিন পানিতে দ্রবীভূত হবে না, কারণ এদের তৈরিয়াত্মকতার পার্থক্য 0.5 থেকে কম। তাই কারা পানিতে দ্রবীভূত হবে, কারা হবে না, তুমি এই মান থেকে কিছুটা আন্দাজ করতে পারবে এবং অনেকটা নিশ্চিত হতে পারবে। যদি ডিফারেন্স 0.4 থেকে কম হয় কোনোদিনও হবে না, 5 থেকে কম হয় কোনোদিনও পানিতে দ্রবীভূত হবে না। তৈরিয়াত্মকতার পার্থক্য বেশি হলে আরও অন্য ক্রাইটেরিয়া আছে, বেশি হলে সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত না। আচ্ছা দেখ, তাহলে এগুলো আমরা মুখস্থ করবো কেমন? এখানের মধ্যে আমরা কিন্তু ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি না, কারণ যেটা নিয়ম ছিল যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, তৈরিয়াত্মকতা বৃদ্ধি পায়। পাচ্ছে না? এই যে একই পর্যায়ে বাড়তেছে। আবার একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়, তৈরিয়াত্মকতা হ্রাস পায়। এই যে হ্রাস পাচ্ছে, এখানে আমরা কোনো ব্যতিক্রমী কিছু দেখতেছি না, সুতরাং এটা স্বাভাবিক, এটা সম্পূর্ণ একটা স্বাভাবিক ঘটনা। এখন আসো এই যদি তোমাকে প্রশ্ন করে সর্বাপেক্ষা তড়িৎ-ঋণাত্মক মৌল কোনটি, সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক, দেখো আমরা একটা হিসাব করি, যেমন এটারটা তো হিসাবের বাইরে, হাইড্রোজেন, হিলিয়াম প্রথম পর্যায়েরটা কিন্তু হিসাব করে লাভ নেই। দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, এখানে আমরা যেটা দেখি দ্বিতীয় পর্যায়টা লিথিয়াম থেকে শুরু করে ফ্লোরিন, এটা সোডিয়াম থেকে শুরু করে ক্লোরিন, এটা পটাশিয়াম থেকে শুরু করে ব্রোমিন, এটা রুবিডিয়াম থেকে শুরু করে কত আয়োডিন। কেমন? এই একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাবে আকার হ্রাস পাবে, তৈরিয়াত্মকতা বাড়বে। তাহলে প্রত্যেকটা পর্যায়ে সবচেয়ে বেশি কাদের? এদের। যেমন দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে বেশি কারের, তৃতীয় পর্যায়ে সবচেয়ে বেশি কারের, চতুর্থ পর্যায়ে এটা। তাহলে একই পর্যায়ে যেটা লাস্টে থাকে হ্যালোজেন বাদ দিয়ে, তার তৈরিয়াত্মকতার মান সবচেয়ে বেশি। আবার এদের মধ্যে, অর্থাৎ এরা হচ্ছে প্রত্যেকটা পর্যায়ের রাজা। আবার এই রাজাদের মধ্যে সম্রাটকে ক্লোরিন, কারণ একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে কমে, তাহলে উপরের দিকে কি বাড়ে।
তাহলে সবচেয়ে বেশি হবে কি ক্লোরিন। সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ক্লোরিন, কারণ ক্লোরিন হচ্ছে সর্বডানে সবার উপরে, সর্বডানে সবার উপরে। আমরা এখন হয়তো জিপিএ 5, কিন্তু এরপরে অনার্স মাস্টার্সে গেলে বাচ্চাতে গেলে সিজিপিএ, এটা সর্বোচ্চ সিজিপিএ 4, 4 বুঝতে পারছো তো। ক্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটা হবে? ইলেকট্রোপজিটিভ। ইলেকট্রোপজিটিভ কি হবে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হবে ফ্রান্সিয়াম। কোনাকুনিভাবে ফ্লোরিন হচ্ছে সর্বডানে সবার উপরে, আর ফ্রান্সিয়াম হচ্ছে সর্ববামে সবার নিচে। কারণ লিথিয়াম থেকে সোডিয়ামের তড়িৎ ধনাত্মকতা বেশি, কারণ সে দ্রুত ইলেকট্রন দেয়, আয়নীকরণ পটেনশিয়াল কম না নিচে। পটাশিয়াম আরও বেশি ইলেকট্রোপজিটিভ, রুবিডিয়াম আরও বেশি, এবং লাস্টে কে? ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম হচ্ছে সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল, আর ফ্লোরিন হচ্ছে সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল। এবং এই প্রশ্নের উত্তর আছে তোমাদের, দেখো এই 11 এবং 12 নম্বরে, 11 এবং 12 নম্বর, পেজ 6, 11 এবং 12 নম্বর পেয়েছি তো। 11 এবং 12 নম্বরে এটার উত্তর আছে। পেয়েছ? আচ্ছা, তারপর এগুলো আমরা সবগুলো পড়ছি কিনা দেখো। 8 নাম্বার দেখো, 7 নাম্বার তো এখন পড়লাম ইলেকট্রোনেগেটিভিটি, কেমন? 7 নাম্বার এখন পড়লাম। এরপর 8 নাম্বার হ্যালোজেন সমূহ, এটা তো তুমি নিজে ব্যাখ্যা করতে পারবে। এবার 9 নাম্বার, একই পর্যায়ে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় কেন? এগুলো তো এখন ব্যাখ্যা করতে পারবে। 10 নাম্বারে দেখো কয়েকটা মৌল দিছে, অক্সিজেন, নিয়ন, কার্বন, ক্লোরিন। এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা ক্রম অনুসারে সাজাও। যেটা নিয়ন সেটা তো সবার কম হবে, কারণ এটা যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। তাই বাকিগুলো সিরিয়ালি, যেহেতু এরা একই পর্যায়ের মৌল। তারপর চলে যায় 11 নাম্বার। হ্যাঁ, 11 নাম্বার তো ক্লোরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল, এটা একটু আগে বললাম। 12 ফ্রান্সিয়াম সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল। তারপর 13 নাম্বার, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন অপেক্ষা বেশি কেন? ক্লোরিন ব্রোমিন অপেক্ষা বেশি কারণ এরা একই গ্রুপের মৌল, উপর থেকে নিচের দিকে যাচ্ছে। উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু আকার বাড়ে, আর সব কিছুই তো কমে, শুধু তো তড়িৎ ঋণাত্মকতা না, ইলেকট্রন আসক্তিও কমে, সব কিছুই কমে। কেন কমে? যেমন মনে করো তোমার এই হাইড্রোজেনের সাথে এই যে হাইড্রোজেনের সাথে মনে করো ফ্লোরিনের একটা ফ্লোরিন, হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা মনে করো ফ্লোরিন। কোনটার এই সে বন্ধনজ ইলেকট্রনকে আকর্ষণ করার প্রবণতা বেশি হবে? দেখো, এটা মনে করো ক্লোরিন, এটা ব্রোমিন, এটা ক্লোরিন, এটা কি ক্লোরিন। তাহলে ক্লোরিনের বেশি হবে না, এটা কাছে না নিউক্লিয়াস থেকে কি একদম কাছে, তাই এটা কিন্তু বেশি আকর্ষণ করবে। তা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি ব্রোমিন থেকে। ব্রোমিন তো অনেক দূরে, এখানে কিন্তু তোমার ওই ইলেকট্রন আসক্তির ইফেক্টটা এখানে নাই, কারণ এখানে কোনো ব্যতিক্রম আছে নাকি? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তো আমরা দেখছি যে ফ্লোরিনের কম, ক্লোরিন থেকে। এখানে ব্যতিক্রমটা নাই, কারণ এখানে এটা শেয়ারকৃত ইলেকট্রন, এটা বাইরের কোনো ইলেকট্রন না। বাইরের ইলেকট্রন হলে কিন্তু ঢুকতে বাধা দিত, এটা শেয়ারকৃত ইলেকট্রন তো, তাই এখানে কিন্তু ওই নিউক্লিয়াসের যেটা কাছে থাকবে তাকে অধিক জোরে আকর্ষণ করবে। তাই ফ্লোরিনের আকার যেহেতু ছোটো, তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এখানে কোনো ব্যতিক্রমী ঘটনা নাই। যাক, আমাদের মোটামুটি দ্বিতীয় অংশের দেখি আর কিছু বাকি আছে কিনা। 10 পারবো, 10 বলতেছি, এটা কত 13, 14, 15, 16 এগুলো আগে পড়ে ফেলছি। এই যে 16 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, বোরনের আয়নীকরণ বিভব বেরিলিয়াম অপেক্ষা কম কেন? ওই যে ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করতে হয়। এবং আরেকটা ব্যতিক্রম ছিল 17 নাম্বার, নাইট্রোজেনটা ওই যে অর্ধপূর্ণ, এই জন্য অর্ধপূর্ণ আংশিক পূর্ণ নাইট্রোজেনেরটা।
যাক, এগুলো সব আমাদের শিখা আছে। 18 নম্বর, প্রথম আইনীকরণ বিভব, দ্বিতীয় আইনীকরণ বিভব। মনে পড়ে? এগুলো গত ক্লাসে আমরা পড়ছি, প্রথম আর দ্বিতীয়। তারপর 19, এই সেই ব্যতিক্রমটা 19 নম্বর, যেটা গত ক্লাসে পড়াইছি। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা বেশি কেন, এটার উত্তর এখানে আছে, গতকালের ব্যতিক্রমটা। তারপর 20, 21, 22 এগুলো সব করছি, পড়ি নাই শুধু 23 নম্বরটা। সোডিয়ামকে মুক্ত বাতাসে রাখা যায় না কেন? সোডিয়ামকে ক্যারোসিনের নিচে কেন রাখতে হয়? দেখো, সোডিয়ামকে কেন ক্যারোসিনের নিচে রাখতে হয়? সোডিয়াম খুবই সক্রিয়, এত বেশি সক্রিয়, বাতাসের অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করে। সে বাতাসের জলীয় বাষ্পের সাথেও বিক্রিয়া করে, সে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথেও বিক্রিয়া করে, মানে সবার সাথে জগ্রাতার, বাতাসের সবার সাথে। শুধু নাইট্রোজেনের সাথে করে না, কারণ নাইট্রোজেন তো নিষ্ক্রিয় গ্যাসের মতো, ত্রিবন্ধন আছে তো, নাইট্রোজেনের সাথে কারোর সাথে বিক্রিয়া করে। দেখো, সোডিয়াম খুবই দামি। কেন দামি? কারণ এটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করতে হয়, সোডিয়াম ধাতু। এই জন্য সোডিয়াম খুবই দামি একটা ধাতু, এটা তড়িৎ বিশ্লেষণ ছাড়া নিষ্কাশন করা যায় না। সোডিয়াম, পটাশিয়াম, যে সমস্ত ধাতুগুলো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিষ্কাশন করতে হয়, সেগুলোর দাম বেশি পড়ে। অথচ সোডিয়াম ক্লোরাইড কত সস্তা, কিন্তু সেই সোডিয়াম ক্লোরাইড থেকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সোডিয়াম ধাতু নিষ্কাশন করতে হয়, অন্য কোনো প্রসেস নাই। সেজন্য ইলেকট্রিক খরচ তো সবসময় বেশি, দামও বেশি। এই 10,000 টাকার সোডিয়াম যদি তুমি বাতাসে ফেলে রাখো, 10 টাকার সোডিয়াম কার্বনেটে পরিণত হবে। সোডিয়াম কার্বনেট কিন্তু সস্তা, ওয়াশিং সোডা। এই জন্য এই সোডিয়ামকে রাখতে হবে কোথায়? ক্যারোসিনের ভিতর, যাতে সে অক্সিজেন, পানি, কার্বন ডাইঅক্সাইড এগুলোর সংস্পর্শে আসতে না পারে, এগুলোর সংস্পর্শে আসতে পারবে না। না, সেখানেও কিন্তু থাকে, অক্সিজেন ঢুকে দেয়। যেখানে রাখো অক্সিজেন কিন্তু ঢুকে দেওয়ার সম্ভাবনা আছে, আবার নষ্ট হয়ে যাবে। বা ওখানের মধ্যেও তোমার যে বোতলের মধ্যে রাখবে, সেখানের মধ্যেও কিন্তু বাতাস থাকে, ঠিক না? তুমি তো বায়ু শূন্য করে রাখতে পারবে না। যদি একদম নিষ্ক্রিয় পরিবেশ করতে পারো, বাতাস সব বের করে ফেলতে পারো, নিষ্ক্রিয় গ্যাস দিয়ে রাখলে রাখতে পারবে। সোডিয়াম ক্লোরাইড না, সোডিয়াম না, কি বলে সোডিয়াম কোথায়? সোডিয়াম কোথায়? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম তো ধাতু, আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি? লবণ। সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম কি হিসেবে থাকে? নিষ্ক্রিয়, এটা ইলেকট্রোম্যাগনেটিক নিষ্ক্রিয়। ক্লোরাইড কি হিসেবে থাকে? তুমি কি সোডিয়াম ক্লোরাইড তরকারি দিয়ে খাই সবাই, তুমি কি সোডিয়াম খেতে পারবে? পেটে আগুন ধরে যাবে, সাথে সাথে বাস্ট হয়ে যাবে। এটা এত শক্তি, কিসের সাথে কি? সোডিয়াম আর সোডিয়াম ক্লোরাইড এক কথা নয়, অনেক ডিফারেন্স আছে। দেখবে আবার তোমরা এগুলো বুঝতে ভুল করো, কোথায় সোডিয়াম কোথায় সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এবার দেখো, এই আমরা চলে যাচ্ছি তৃতীয় অংশ। এবার চলে যাচ্ছি তৃতীয় অংশ। তৃতীয় অংশে চলে যাই আমরা। না, ক্যারোসিন যেহেতু অপোলার, এখানে তো পানি নাই, অক্সিজেন নাই, ক্যারোসিনের সাথে বিক্রিয়া করতে হবে। এবার চলে যায় তৃতীয় অধ্যায়, তৃতীয় অংশ। এটাতে এটা 16 নম্বরে চলে যাও। 16 নম্বর, 16 নম্বরে চলে যাও। হ্যাঁ, 16 নম্বর, খাদ ধাতু ও মৃৎখাত ধাতু সময়ের গলনাঙ্ক ক্রম। 16 নম্বর। আমরা কি কি শিখছি এই পর্যন্ত? পর্যাবৃত্ত ধর্ম আমরা পারমাণবিক ব্যাসার্ধ শিখছি, আমরা আয়নীকরণ বিভব শিখছি, আমরা ইলেকট্রন আসক্তি শিখছি, এবং সর্বশেষ কি? তড়িৎ ঋণাত্মকতা। আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তবে শুধু গলনাঙ্ক শিখলেই হবে? গলনাঙ্ক যে তাপমাত্রায় গলে যায় সেটা না বলে, যে তাপমাত্রায় কঠিন ও তরল অবস্থা পরস্পর সাম্য অবস্থা থাকে তাকে গলনাঙ্ক বলে। কারণ এই যে মনে করো বরফের গলনাঙ্ক 0 ডিগ্রিতে বরফ গলে যেমন পানি হয়, পানি জমে আবার বরফ হয়, দুইটাই হয়। তাই গলনাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় কঠিন এবং তরল অবস্থা পরস্পর কি থাকে? সাম্য অবস্থায় থাকে। আচ্ছা, দেখি আমি তোমাদের একটা তুলনার জন্য পাশাপাশি দুইটা গলনাঙ্ক রাখতেছি। গ্রুপ 1 হচ্ছে খাদ ধাতু,
গ্রুপ 1 খাদ ধাতু। দেখি খাদ ধাতুগুলোর গলনাঙ্ক কীরকম। লিথিয়াম আমি দশমিক বাদ দিয়ে লিখি 180 ডিগ্রি। তারপর সোডিয়াম 98 ডিগ্রি। পটাশিয়াম তোমাদের এখানে 16 নম্বরে দেখো ফেজ কত, ফেজ এখানে 5, ফেজ 5 আর 16 নম্বরে দেখবে এই মানগুলো আছে। তবে আমি দশমিকগুলো বাদ দিয়েই লিখতেছি যাতে, কারণ এগুলো তো আসলে মুখস্থ রাখতে হয় না, এগুলো প্রশ্নে দিয়ে দেবে, তুমি শুধু ব্যাখ্যা করবে। ওরা যাই দিক তুমি ব্যাখ্যা করবে যে কেন পরিবর্তনটা হচ্ছে, কেন কমে যাচ্ছে বা কেন বেড়ে যাচ্ছে, এটা বিশ্লেষণ করবে আর কি। 27 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমরা যেটা দেখতে পাই গলনাঙ্ক কি হচ্ছে, গলনাঙ্ক হ্রাস পাচ্ছে। এই গলনাঙ্ক কিন্তু হ্রাস পাচ্ছে, গলনাঙ্ক হ্রাস পাচ্ছে। দেখো গলনাঙ্ক হ্রাস পাচ্ছে। আবার আমরা পাশাপাশি এটাও রাখি গ্রুপ 17 কে থাকে হ্যালোজেন। হ্যালোজেনগুলো হচ্ছে অধাতু। এই গ্রুপ 17 থাকে হ্যালোজেনগুলো হচ্ছে অধাতু। ওরা কারা দেখো, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই কথা বলবো না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টেটিন অবশ্য আমাদের তেমন একটা লাগে না, হ্যালোজেনগুলোই। এটা তুমি পাবে আবার 17 নম্বরে। এটা 17 নম্বরে, 16 আর 17 আমি একসাথে শিখে ফেলতেছি। এখানে শোনো, এখানে নোটে হয়তো 1-এ দেওয়া আছে, 2-এ দেওয়া আছে, তোমরা 7-এ দেওয়া আছে, এগুলো 17 করে দেবে। গ্রুপ 17 কিন্তু 17 নম্বর গ্রুপের সবাই জানি। এটা হচ্ছে -219 ডিগ্রি সেলসিয়াস। এরপরটা হচ্ছে -103। এটা 103 করে দাও তো, ক্লোরিনটা 17 নম্বরে 101 আছে, 103 করে দাও। এটা কোনো সমস্যা না, এটা তোমাদের দিবে, তোমরা যেটা দিবে সেটা নিয়েই আলোচনা করবে, অন্যগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। 302 এখানে কিন্তু গলনাঙ্ক কি হচ্ছে, এখানে গলনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। এই গলনাঙ্কটাতে দেখছি আরেক ঝামেলার। কেন ঝামেলার, এতক্ষণ আমরা যে পর্যায়বৃত্তগুলো ধর্মগুলো দেখছি সেগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে ধাতু হোক অধাতু হোক, গ্রুপ 1 হোক আর 18 হোক, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বাড়ে আর সব কিছু কি কমে, একই নিয়মে চলে। কিন্তু এটা তো দেখা যাচ্ছে একজনের ক্ষেত্রে কমতেছে, আরেকজনের ক্ষেত্রে কি বেড়ে যাচ্ছে। একই গ্রুপের ক্ষেত্রে, গ্রুপ 1-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে গলনাঙ্ক কমে যাচ্ছে, আবার গ্রুপ 17 ক্ষেত্রে দেখা যাচ্ছে গলনাঙ্ক বেড়ে যাচ্ছে। আরও ভোগান্তি দিবে তোমাকে এই গলনাঙ্কটা, খুবই মারাত্মক। এটা কিন্তু আগে ছিল না, একসময় 2014 সালে আগে ছিল না, পরে অ্যাড করছে, আমিও পরে অ্যাড করছি। তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে তোমার পক্ষে ব্যাখ্যাগুলো এত কঠিন হবে না। এখানে দেওয়া আছে ব্যাখ্যাগুলো, একদম শর্ট করে দেওয়া আছে, ওটা লিখতে পারলে যথেষ্ট। যেমন তোমাকে যদি বলে এই সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি হবে, অনেক সময় ওইভাবে অনুধাবনমূলক প্রশ্ন করে দেয় 2 নম্বরের জন্য, পুরা গ্রুপ না দিয়ে 2 নম্বরের জন্য দিয়ে দিল সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম থেকে পটাশিয়ামের গলনাঙ্ক কম, অর্থাৎ একই গ্রুপ উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। এখন দেখি এটা বলো তো, সোডিয়ামের মধ্যে কি বন্ধন আছে? সোডিয়াম, খেয়াল করো, সোডিয়াম আর একটা কিন্তু সোডিয়াম ক্লোরাইড, তোমরা আবারও একই ভুল করছো। সোডিয়াম ক্লোরাইডে আয়নিক বন্ধন আছে, কারণ সোডিয়াম ইলেকট্রন দান করে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু সোডিয়াম তো একা। বুঝতে পারছো তো? যা মনে করো এই যে এটা, এই স্কেলটার মধ্যে কি বন্ধন আছে? ধাতব বন্ধন। এখানে তো সব লোহা, এখানে সব লোহা, এখানে তো ক্লোরিন বা সালফেট নাই যে যাকে ইলেকট্রন দিবে বা নিবে, তাই এখানে থাকে ধাতব বন্ধন। এটা বলতে পারলেই 1 নাম্বার। জাস্ট ধাতব বন্ধন আছে এটা বলতে, কারণ এগুলো সব ধাতু, এগুলোর মধ্যে আছে ধাতব বন্ধন। এখন ধাতব বন্ধন কিভাবে গঠিত হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা আসলে পাবো যে পঞ্চম অংশে আছে। দেখো ধাতব বন্ধনটা কিরকম। এই যে আমি একটা ধাতব পাত এখানে দেখাই তোমাকে ছোট্ট করে। এই যে ধাতুর মধ্যে কিভাবে থাকে দেখো, এটা মনে করো সোডিয়াম আয়ন, ইলেকট্রনগুলো কিন্তু এভাবে মুভমেন্ট করে। এই যে মুক্ত ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো বসে থাকে না এক জায়গায়, ইলেকট্রনগুলো যে সঞ্চরণশীল। এটা প্রমাণ কি? এটা প্রমাণ হচ্ছে তুমি যদি স্কেলটা ইলেকট্রিকে দাও, সাথে সাথে তুমি তড়িতাইতে হবে। তাই সাবধান,
খালি পায়ে কোনো ধাতব বস্তু দিয়ে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি ধরবে না, খুবই রিস্ক, ঠিক আছে? স্যান্ডেল পরে ধরতে হবে, কারণ নয় তোমার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলে যাবে। তাহলে এই যে বিদ্যুৎটা কে নিয়ে আসলো? আমি যে স্টিল স্কেলটা দিলাম, সাথে সাথে বিদ্যুৎটা কে নিয়ে আসলো? এই মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন কিন্তু, কারণ ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন করে, নিয়ে আসবে, ওরা ঘুরে। কিন্তু তুমি যদি এটার এক প্রান্ত আগুনে দাও, আগুনটা কি, তাপটা কি সাথে সাথে আসে? তাপ তো সাথে প্রথমে এখানে 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 এভাবে একটু সময় নেয় আসতে। ইলেকট্রন কিন্তু তাপ নিয়ে আসে না, ইলেকট্রন নিয়ে আসে কি? বিদ্যুৎ। তাপ নিয়ে আসবে, এটা এটা এটাকে দেবে, এটা এটাকে দেবে, এটা এটাকে দেবে, একটা একটা থেকে আস্তে আস্তে কি সময় লাগে। তাই বোঝা যায় যে এখানে ইলেকট্রনগুলো বিচরণ করে, কিন্তু আয়নগুলো কি বসে থাকে। আয়নগুলো কিন্তু বসে থাকে, যার যার জায়গায় বসে থাকে, পরমাণুগুলো এগুলো তো আয়ন হিসেবেই থাকে। এখন দেখো ধাতব বন্ধনটা হচ্ছে এই ধাতব আয়ন আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলের কারণে এই ধাতব আয়নটা গঠিত হয়। এখন এই ধাতব বন্ধনটা দুর্বল হয়ে যায় যদি চার্জ ঘনত্ব এবং ইলেকট্রন ম্যাগের ঘনত্ব হ্রাস পায়। দেখো লিথিয়াম, আমরা লিথিয়ামটা দেখাচ্ছি। লিথিয়ামের আকার যতটুকু, এই মনে করো এই লিথিয়ামের এই এলাকায় যেমন একটা ইলেকট্রন, দুইটা মাত্র সেল। সোডিয়ামের কিন্তু 3টা সেল, তাও তো একটা ইলেকট্রন। পটাশিয়ামের অনেক বড়, তাও কত? একটা ইলেকট্রন। দেখো উপর থেকে নিচের দিকে যাচ্ছে, সেল সংখ্যা বাড়তেছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি বাড়তেছে নাকি? ইলেকট্রন তো ঠিকই আছে। আবার এটা যদি আয়ন হিসেবে থাকে, খেয়াল করো, মনে করো আমি বললাম যে এগুলো আয়ন হিসেবে আছে, আয়ন হিসেবে থাকলেও এর যেমন সোডিয়ামের যেমন সর্বশেষ সেলে 8টা ইলেকট্রন থাকবে, মানে একটা ইলেকট্রন ত্যাগ করার পর। পটাশিয়ামেরও তো 8টা ইলেকট্রন, সবারই তো একটা ইলেকট্রন ত্যাগ করার পরে কি 8টা ইলেকট্রন থাকে। তাহলে এটা সত্য যে একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাবে, তোমার ইলেকট্রন ম্যাগের ঘনত্বটা হ্রাস পাবে। কারণ এখানে অল্প জায়গায় যতটা ইলেকট্রন, এখানে অনেক বড় হচ্ছে, স্পেস বড় হচ্ছে, কিন্তু ইলেকট্রন কিন্তু বাড়তেছে না, ইলেকট্রন তো সমান। আবার চার্জের বিষয়টা দেখো, ওর লিথিয়ামের যেমন একটা প্লাস, সোডিয়াম বড়, তারও একটা প্লাস, পটাশিয়াম আরও বড়, তারও কিন্তু একটা প্লাস, রুবিডিয়াম আরও বিশাল, কিন্তু তারও কি একটা প্লাস। তাহলে আকার বড় হচ্ছে, কিন্তু চার্জ তো বড়, চার্জ তো একটা। সুতরাং একই গ্রুপে ধাতুসমূহের ক্ষেত্রে, একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাবে, তোমার ইলেকট্রন ম্যাগের ঘনত্ব এবং চার্জ ঘনত্ব দুইটাই হ্রাস পায়। তাই ধাতব বন্ধন কি হয়? দুর্বল হয়। এই জন্য গলনাঙ্ক কমে যায়। শেষ, বুঝা গেছে তো? লিখতে পারবে তো স্পষ্ট? অর্থাৎ একই গ্রুপে যতই তুমি উপর থেকে নিচের দিকে যাবে, ধাতুর ক্ষেত্রে আর কি, খাদ ধাতুর ক্ষেত্রে, গ্রুপ 1-এর ক্ষেত্রে বা গ্রুপ 2-এর ক্ষেত্রে, খাদ ধাতুর ক্ষেত্রে একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাবে, ততই ইলেকট্রন ম্যাগের ঘনত্ব এবং চার্জ ঘনত্ব দুইটাই হ্রাস পায়, এবং ধাতব বন্ধন কি হবে? দুর্বল হবে। কারণ ধাতব বন্ধন শক্তিশালী হবে যদি ইলেকট্রন আর ক্যাটায়নের মধ্যে আকর্ষণটা বেড়ে যায়। কিন্তু যেহেতু এদের চার্জ ঘনত্ব আর ইলেকট্রন ঘনত্ব দুইটাই কমে যাচ্ছে, সুতরাং এটা দুর্বল হবে। ধাতব বন্ধন দুর্বল হবে মানে কি? গলনাঙ্ক কমে যাবে। এবার আসো এদের ক্ষেত্রে কেন গলনাঙ্ক বেড়ে যায় দেখি, কে বলতে পারো? এই যে আমরা মাঝে মাঝে দেখি হাইড্রোজেন তরল হয়, হাইড্রোজেন গ্যাস তরল হয়, অক্সিজেন তরল হয়, এমনকি আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, এরাও তো তরল হয়। তরল হওয়া মানে কিন্তু পরমাণুগুলো একটা আরেকটার সংস্পর্শে আসা, বা অণুগুলো একটা আরেকটার সংস্পর্শে আসা। তো ওদের মধ্যে যখন তুমি একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেনের মধ্যে কোন বল কাজ করে, একটা অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেনের কোন বল কাজ করে, কোন বল নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বা কোন বল কাজ করে, যার কারণে ওরা একত্রিত হয়, ওই বলটার নাম কি? আমি যদি হাইড্রোজেন চিন্তা করি তাহলে এটা সমযোজী বন্ধন, কিন্তু আমরা তো এখানে বাঁধতেছি না। যেমন পানি যখন বাষ্পীভূত হয়, তরল পানি যখন বাষ্পীভূত হয়, পানির সংকেত যেমন H2O, বাষ্পের সংকেত কি? H2O, পানি লিকুইড, বাষ্প কি গ্যাস, বরফের সংকেত কি? H2O, সবার সংকেত H2O না? এখানে তো আর হাইড্রোজেন অক্সিজেন বন্ধন কি ভাঙে নাকি?
পানি যখন বাষ্পীভূত ভাঙে না, কিন্তু ওরা একটা অণু আরেকটা অণু থেকে দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাওয়ার সময় যে ভাঙনটা, ওটা হচ্ছে আন্তঃআণবিক বল ভাঙে। তো এখন গ্যাসের ক্ষেত্রে সেই বলটার নাম কি? গ্যাসের ক্ষেত্রে সেই বলটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস বল। মনে রাখবে, ভ্যান ডার ওয়ালস বল মনে থাকবে তো, ভ্যান ডার ওয়ালস। অর্থাৎ এদের মধ্যে থাকে যে ধাতব বন্ধন, আর এদের মধ্যে থাকে কি ভ্যান ডার ওয়ালস বল। অধাতুর মধ্যে থাকে যে ভ্যান ডার ওয়ালস বল। খেয়াল রাখবে, এই একটা পানির অণু আরেকটা পানির অণু থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে, যদি গ্যাসীয় অবস্থা হয় সেটা হবে কি ভ্যান ডার ওয়ালস ফোর্স। এখন ভ্যান ডার ওয়ালস ফোর্সটা সম্পর্কে কিন্তু বিস্তারিত পড়বো, যে আমরা পঞ্চম অধ্যায়ে এই যে ফ্লোরিনের মধ্যে যে ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কেন সৃষ্টি হয়। যেমন পঞ্চম অংশে এই যেমন ফ্লোরিন একটা ফ্লোরিন, এইটা একটা ফ্লোরিনগুলো কিন্তু অফুলার, বিশুদ্ধ সমযোজী, কারণ এটাও 4 এটাও 4, ডিফারেন্স কত 0। তাই এদের মধ্যে কোনো ধরনের পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি হবে না, তাই এটা তো অফুলার যৌগ, তাই বিশুদ্ধ সমযোজী। তাই অফুলার হলে এদের মধ্যে আকর্ষণ থাকবে না, এরা তো একটা আরেকটাকে আকর্ষণ করার কথা না, কিন্তু তারপরে তো এরা তরল হয়, কঠিন হয়। কেন হয়? অনেক সময় প্রশ্নটা এভাবে আসে, যেমন এটা গ্যাস, ফ্লোরিন গ্যাস, এটাও কিন্তু কি গ্যাস, কিন্তু ব্রোমিন কি তরল, কিন্তু এটা কি কঠিন, আবার এটা কি কঠিন, আরও কঠিন। অর্থাৎ এটা এমন একটা গ্রুপ যেখানের মধ্যে গ্যাস, তরল, কঠিন সবাই আছে। তাই অনেক সময় প্রশ্নটা এভাবে হয়, এই গ্রুপটা দিয়ে বলবে যে এদের ভৌত অবস্থা ভিন্নতার কারণ বিশ্লেষণ করো, এদের গলনাঙ্কে পার্থক্যের কারণ বিশ্লেষণ করো। কোয়েশ্চেন এভাবে হতে পারে, এদের ভৌত অবস্থা ভিন্নতার কারণ, ভৌত অবস্থার ভিন্নতার কারণ, ভৌত অবস্থার ভিন্নতার কারণ, বা গলনাঙ্কে ভিন্নতার কারণ, বা গলনাঙ্কে ভিন্নতার কারণ বিশ্লেষণ করো, গলনাঙ্কে ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। ঠিক আছে। আচ্ছা, আমরা কঠিন করে শিখবো না, একদম সিম্পল করে শিখবো। মূল উত্তর হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। মূল উত্তর হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাবে ভ্যান ডার ওয়ালস বল বাড়বে আর গলনাঙ্ক কি বাড়বে, শেষ। এটাই কিন্তু উত্তর, মূল উত্তর কিন্তু এটাই, যে এই যতই তুমি উপর থেকে নিচের দিকে যাচ্ছ ততই ভ্যান ডার ওয়ালস বলটা কি বাড়বে, গলনাঙ্ক বাড়বে। এটা কিন্তু মেইন উত্তর। এখন আমি তো ভ্যান ডার ওয়ালস বল কি বুঝি নাই, ভ্যান ডার ওয়ালস বলটা কি সেটা একটু দেখাই, যেটা যদিও আমরা পঞ্চম অংশে পড়ব, কিন্তু আমি একটু ধারণা দিই ভ্যান ডার ওয়ালস বলটা কি। এই যে মনে করো ফ্লোরিন, আমি আগেই বলছি যে এই যে ফ্লোরিন এটা একটা অফুলার অণু। এই ভ্যান ডার ওয়ালস বলের দুইটা সোর্স আছে, যেটা বিজ্ঞানীদের ধারণা যে ভ্যান ডার ওয়ালস বল কেন সৃষ্টি হয়। এটা হচ্ছে অফুলার অণু। অফুলার অণুগুলোকে আমরা এভাবে লিখি, এই অফুলার অণুগুলো যখন একটা ফোলার অণুর সংস্পর্শে আসে, মনে করো পানি একটা ফোলার অণুর সংস্পর্শে আসে, তখন এটার প্রভাবে এটার মধ্যে ক্ষণস্থায়ীভাবে একটা কি সৃষ্টি হয়, পোলারিটির সৃষ্টি হবে। এটাকে আমরা বলি আবিষ্ট ডাইপোল। এইরকম একটা আবিষ্ট ডাইপোল যখন আরেকটা অণুর সংস্পর্শে আসবে, এটার প্রভাবে আরেকটা, এটার প্রভাবে আরেকটা, মোটামুটি তাদের মধ্যে একটা পোলারিটির সৃষ্টি হয়ে যাবে। আর পোলারিটির সৃষ্টি হলেই এরা একজন আরেকজনকে কি করবে, আকর্ষণ করবে, এবং এরা তরল হবে। এটা একটা। আবার আরেকটা মতবাদ আছে, আরেকটা মতবাদ হচ্ছে বিশেষ করে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এটা চলে, বা এদের ক্ষেত্রে এটা চলে। মনে করো নিয়নের সর্বশেষ হলে কয়টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন। তো এখন নিয়নকে তুমি কিভাবে তরল করবে, এটা তো অফোলার, কোনো পোলারিটি নেই, কোনো প্লাস মাইনাস নেই, কেন সে একজন আরেকজনকে আকর্ষণ করবে? প্লাস মাইনাস ছাড়া কখনো আকর্ষণ হয় না। এখন তখন একজন বিজ্ঞানীর নাম হচ্ছে লন্ডন একটা মতবাদ দিলেন, বলে যে কেন এদের মধ্যে কিভাবে ভ্যান ডার ওয়ালস ফোর্সটার সৃষ্টি হয়। উনি কি বললেন, যতই উপর থেকে নিচের দিকে যাবে বাইরের শেলের ইলেকট্রনগুলোর উপর, এটা হতে পারে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন হলে একটা ইলেকট্রন কম হয়, আর কি একটা ইলেকট্রন কম হয়, যদি এরা হয় একটা ইলেকট্রন কম হবে এদের মধ্যে। মনে করো যতই উপর থেকে নিচের দিকে যাবে আকার বড় হবে, কিন্তু এই নিউক্লিয়াস থেকে এই বাইরের শেলের উপর নিয়ন্ত্রণটা কমে যায়। এই যেহেতু বাইরের শেলের ইলেকট্রনগুলো কি অনেক দূরে সরে গেছে না, তাই
আকার বড় হলে কিন্তু বাইরের শেলের ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের ক্ষমতা কমে যায়, তখন একটা বিশেষ ঘটনার উদ্রেক ঘটে। ঘটনাটা কীরকম? এই ইলেকট্রনগুলো দুলতেছে, দুলতে কোনো এক সময় সব ইলেকট্রন একদিকে চলে যেতে পারে। যেমন মনে করো একটা গাড়ি চলতেছে খুব জোরে, হঠাৎ ব্রেক করলো, তখন আমরা সবাই কি হই? সামনের দিকে ঝুঁকে যাই, ঠিক না? এটাও মনে করো ইলেকট্রনটা কারোর সাথে ধাক্কা খেয়ে ব্রেক ধরার মতো আটকে গেল, তখন দেখা যাবে যে এই ইলেকট্রন সবগুলো ইলেকট্রন কি করবে? একদিকে চলে গেছে। এই সব ইলেকট্রন দেখবে যে একদিকে চলে গেছে। তখন ইলেকট্রন যখন সব একদিকে চলে যায়, তখন এদিকে নেগেটিভ চার্জ আর এদিকে কি পজিটিভ চার্জের সৃষ্টি হয়। এটাকে বলা হয় লন্ডন বল বা অসম বিস্তারণ। অর্থাৎ ঘটনাটা হচ্ছে এরকম, মনে করো একটা মৌলের সর্বশেষ শেলে 7টা ইলেকট্রন আছে, এদের তো সবার 7টা ইলেকট্রন। এটাকে বলে আমরা অসম বিস্তারণ বা দোলায়ন। এই যে দুলতে এই 7টা ইলেকট্রন মনে করো এভাবে একদিকে চলে গেছে, ফলে এদিকে হয়ে যায় কি নেগেটিভ আর এদিকে হয়ে যায় কি পজিটিভ। এটাকে বলা হয় লন্ডন বল। এটাও একটা ভ্যান ডার ওয়ালস সোর্স সৃষ্টির কারণ। এখন ভ্যান ডার ওয়ালস বলটা কেন বাড়বে? কারণ উপর থেকে নিচের দিকে গেলে বাইরের শেল ইলেকট্রনগুলো যেহেতু নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়, তাই ওদের দোলায়িত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ফোলার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস বল বেড়ে যাবে। এবার দেখো তুমি তৃতীয় অধ্যায় এখানে কি লিখছি 17 নম্বরে এটার উত্তর আছে, হ্যালোজেন সমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই গ্রুপে উপর হতে নিচের দিকে গেলে এদের মধ্যে বিদ্যমান ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের মান বৃদ্ধি পায়। আবার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে গেলে ইলেকট্রনগুলো বেশি পোলারাইজ হয়, বেশি দোলায়িত হয়। ওই যে দুলতে একদিকে চলে যায়, দোলায়িত হয় বলে ফোলার প্রান্ত সৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়, তাই গলনাঙ্ক স্ফাঙ্ক বেড়ে যায়। ব্যাস, এটা লিখলে হবে, কিন্তু এর বেশি কিছু লেখার দরকার নেই, কারণ এর বেশি কিছু লিখতে গেলে দেখা যাবে যে আসল কথাটাই ভুলে গেছে, বোঝা গেছে? তাই ওই যে দোলায়িত হয়, ফোলারিত হয়, এই শব্দগুলো উচ্চারণ করলে হবে। তাহলে আর অবজেক্টিভে আসে তো অবজেক্টিভে যেন ভুল না করো যে উপর থেকে নিচে দিয়ে গেলে কী ধরনের চেঞ্জ হয়। এই গলনাঙ্কটাই কিন্তু আমাদের একটু ঝামেলায় ফেলবে, এবং চূড়ান্ত ঝামেলায় ফেলবে তোমাকে এটা, এই 18 নম্বর প্রশ্নটা। এটা পড়লে আমাদের পর্যাবৃত্ত ধর্ম শেষ। তোমাদের কাজ হবে আগামী ক্লাসে এই গ্রাফটা এঁকে নিয়ে আসা। এই 18 নম্বরের গ্রাফটা কি হবে দেখি কে এঁকে আনতে পারো। এই 18 নম্বরে কি আছে দেখো, তৃতীয় পর্যায়ের মৌলগুলো দেওয়া আছে। তৃতীয় পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এটার গলনাঙ্কগুলো কি কি দেওয়া আছে দেখো। এটা আছে 98, 650, 660। হঠাৎ করে এক লাফে সিলিকন হয়ে গেছে 1410, আবার ধপাস করে পড়ে গেছে 44, আবার 119, আবার বেড়ে গেছে, আবার কমে গেছে, আরও কমে গেছে। এই যে কেন কমলো, কেন বাড়তেছে, যেমন কোনো নিয়ম শৃঙ্খলা নাই, ইচ্ছা মতো বাড়তেছে আবার কমতেছে, আবার বাড়তেছে আবার কমতেছে। এই গলনাঙ্ক এরকমই, এই গলনাঙ্ক তোমার মাথা খারাপ করে ফেলবে যদি আসে আর কি, কিন্তু আমাদের মাথা খারাপ করতে পারবো না, আমরা সব প্রস্তুতি নিয়ে যাব। এই গ্রাফটা কি হবে, কিভাবে লিখবে আমি একটু ক্লু বলে দিচ্ছি। এখানে তো 11, 12, 13 এগুলো দিবে, এগুলো সমস্যা নেই, কিন্তু এখানে যে মাইনাস আছে, মাইনাসটা কিভাবে দিবে না, আমরা কি করব, এটা -200 ধরবো, তাহলে আর নিচের দিকে যেতে হবে না, বুঝে গেছে? এটা 0 ধরবে, 200, 400, দেখি একে আনতে পারে কিনা গ্রাফটা। ঠিক আছে, হ্যাঁ, এটা আমরা আগামী ক্লাসে ব্যাখ্যা করব, এবং এটা শেষ হবে আজকে 4র্থ আর 5ম বর্ষের নোট নিয়ে যাবে, আমরা সেগুলো শুরু করে দেবো। কি না বামে না, এখানে নিতে হবে, এখানে এটা এদিকে মাইনাস তো হয়, -11, -12, এদিকে হবে 11, 12, 13, 14, 15, বুঝছো? তোমার এই মাইনাস তো নিচে হয়, যে বামে তো হয় 0, এদিকে এগুলো না। আর এখানে যেতে 11 থেকে শুরু করতে, সেখানে একটু ভেঙে দেবে, ব্যাস। দেখি গ্রাফটা তোমরা কেমন আঁকতে পারো। তারপর আমরা আগামী ক্লাসে বিশ্লেষণ করবো এটা কেন এমন হলো। তবে এখান থেকে অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন হয় যে সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক বেশি কেন, হ্যাঁ, আমরা হিসাবে সুবিধার্থে 98 লিখছি, তবে 98 হবে না 97 হবে এটা তুমি চিন্তা করবে না, এটা ওরা বলে দেবে, ওরা তো দিয়ে দেবে মানগুলো, তুমি শুধু ব্যাখ্যা করবে যে
কেন কমে যাচ্ছে, কেন ব্যাখ্যা হচ্ছে বাড়তেছে। আর যদি তোমার হাতে থাকে তুমি 97 লিখতে পারো, 98 লিখতে পারো, এগুলোর জন্য কিছু আসা যায়। যাক, এ হচ্ছে মোটামুটি আমাদের গণনাঙ্কের বিষয়টা। এটা শেষ করলেই শান্তি, আমাদের পর্যাবৃত ধর্ম শেষ। এরপর রাসায়নিক বন্ধন, ডি ব্লক, এস ব্লক, টি ব্লক, মৌলের রসায়ন শুরু করব। আর যারা নোট পাওনি নোট নিয়ে যাবে। আর যারা ওই সব গ্রুপে যুক্ত হতে চাও তাহলে সত্যটা মেনে চলবে। আপাতত পুরনোরা নিয়ে দিও আগে, নতুনটা পরে।